আজকের এই সারা বাংলাদেশে ৪,৫৭৮টা ইউনিয়নের অন্যতম আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ডাক দিয়েছেন। আপনারা কঠোর পরিশ্রমের পরেও হয়তো শারীরিকভাবে ক্লান্ত, তারপর নিশ্চয়ই দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসেন। কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই স্বৈরাচারের জুলুম নির্যাতন সহ্য করেও সাধারণ মানুষের নেতা আমরা আসবে, সাক্ষাৎ হবে, দেখা হবে, রুমাল দিয়ে হাত মুছবে, এমন নেতা কি আমার দরকার আছে? নাই। যে নেতা সবসময় জনগণের কাতারে বসে থাকে। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পাবনা জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি, পাবনা সদর উপজেলার সংগ্রামী আহ্বায়ক জনাব হাবিবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসানুল হক মুন্না, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নিক্সন, পাবনা সদর উপজেলার সংগ্রামী সদস্য সচিব সাইদুর রহমান সাফফান সহ আর সকল নেতার নাম বললাম না, সময় নষ্ট হচ্ছে। আমরা এখানে আসলে আজকে বক্তব্য দিতে আসিনি। আপনারা বিগত 15 আগামী দিনে রাষ্ট্রনায়কবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন, এই পাবনারই কৃতি সন্তান, সারা বাংলাদেশে আজ সমাদৃত হয়েছে। আর একজন নেতা যার নাম না বললেই নয়, সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল সহ কৃষক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ক্রমে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির বার্তা যদি উনি দেশে থাকতেন, উনি নিজেই হয়তো আপনাদের সঙ্গে আসতেন এবং উনি নিজে বক্তব্য দিতেন। ঠিক না বেঠিক? উনি আসছেন কখনো গ্রামে? অসংখ্যবার উনি গ্রামে চলে গেছেন, মানুষের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। তো আজকে উনি যদি থাকতেন তাহলে উনি আজকে আমাদের এই প্রোগ্রামে আসতেন এবং বক্তব্য দিতেন। যেহেতু উনি ফ্যাসিস্ট সরকারের, মাফিয়া তন্ত্রের কাছে পরাস্ত হয়ে ওনাকে ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশ থেকে শুধু লন্ডনে পাঠিয়ে দিয়েছেন, তারপরে উনি কিন্তু আপনাদেরকে ভুলেন নাই। এরই ধারাবাহিকতায় উনি একটি বক্তব্য আপনাদের কাছে পাঠিয়েছেন। আমাদের কোনো নিজস্ব বক্তব্য না, আমি বক্তব্য পড়ে শোনাবো এবং এরপরে যদি আপনাদের এই বক্তব্যের উপর যদি কোনো কারোর কোশ্চেন থাকে, কোনো জানার বিষয় থাকে, আপনারা কোশ্চেন করবেন, আমি অথবা আমার নেতৃবৃন্দ আপনাদের কোশ্চেনের উত্তর দেবেন। প্রিয় সাদুল্লাপুরের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালে পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে দেশে রূপান্তরিত করেন। সেই সাথে অল্প কয়েকদিনের রাষ্ট্র পরিচালনায় এই দেশ রপ্তানিকারক দেশ হিসাবে দেশের কাতারে গিয়ে উন্নীত হয়। সঠিক না বেঠিক? তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প কিছু সময় এই দেশ শাসন করেছিলেন। আপনাদের মনে আছে কত সময়? আমি চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ দিবেন। দেশ গঠনের লক্ষ্যে ক্ষুদ্র
ও প্রান্তিক কৃষকের জন্য উনি কৃষি ঋণ কর্মসূচি গ্রহণ করেন। কৃষকদের কি লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিতে হয়, হাজার কোটি টাকা ঋণ নিতে হয়, 100 কোটি নিতে হয়? কয় টাকা ঋণ লাগে? একজন কৃষকের ঋণ নিতে হয় 20,000, 25,000, 30,000, 5,000, 10,000, এর চেয়ে বেশি নয় তো। ওনার আমলে 1977 সাল, 77 সালের 100 টাকায় এই এলাকায় কয় বিঘা জায়গা পেয়ে যেত বলতে পারবেন? হ্যাঁ, 4 বিঘা জায়গা হতো। আজকে 4 বিঘা জায়গার দাম কত? এলাকার 4 বিঘা জায়গার দাম কত? অনেক। আপনি যদি মনে করেন 100 কোটি টাকা, তাহলে আজকের দিনে যদি উনি এই ফান্ড দিতেন, হলে আমরা বিগত 16.5 বছরে আপনারা লক্ষ্য করেছেন এবং আপনারা ভুক্তভোগী হয়েছেন। একজন দুর্বৃত্তায়ন, একজন ফ্যাসিস্ট, একজন ষড়যন্ত্রকারী, একজন লুটেরা সরকারের কাছ থেকে কি ভালো কিছু আশা করেছেন? ভালো কিছু দিয়েছে? তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভাবনা ছিল, যদি ভালো বীজ হয় ভালো ফসল হবে। চিন্তা ছিল আমার কৃষককে যদি 2টা বলদ এবং একটা হাল দিয়ে ছাড়া যায়, তাহলে উনি আসলে সারাদিনে আমার কতটুকু চাষ হবে, চাষ কি শেষ হবে? তাই ওনার চিন্তা ছিল যে আমাকে আধুনিক কৃষিয়ায়ন করতে হবে। এই জন্য আমি ট্রাক্টর বা যান্ত্রিক যন্ত্র যদি নিয়ে এসে আমি চাষাবাদ শুরু করি, তাহলে আমার খুব অল্প সময়ের মধ্যে আমি বেশি। আর কোন সমস্যা আছে? যার ঘরে চাল আছে তার চেয়ে বড় লোক কেউ আছে? আমাদের চিন্তা হলো ঘরে ধান থাকতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে, তাহলে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুরতে পারবো বা অন্য কোথাও যেতে পারবো। আমার ঘরে যদি চাল না থাকে আমি কি বাইরে যেতে পারবো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশের মানুষকে একটি ঘরে রূপান্তরিত করেছেন। উনি এটাকে একটা পরিবার মনে করেছেন, যে আমার এই পরিবারে যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে আমার অন্য কোনো আর অসুবিধা থাকবে না। তাই তিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমার খাদ্য প্রচুর পরিমাণ থাকে। উনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন। কেন করলেন? আমার কৃষক ভাইরা, আমার সাধারণ ভাইয়েরা সবাই গ্রামে বসবাস হওয়া ছাড়া বাংলাদেশ কখনো সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে না। তাই তিনি প্রথম মাথা উদ্ভাবন করলেন, পল্লী বিদ্যুতের মাধ্যমে আমাকে বিদ্যুতায়ন করতে হবে। আজকে যদি বিদ্যুৎ না থাকতো আমরা কি সমাবেশ করতে পারতাম? আজকে পল্লী বিদ্যুৎ আছে বিধায় আমরা এই সমাবেশ করতে পেরেছি। আমরা ওনার প্রথম আরেকটা গুরুত্বপূর্ণ মাথায় এসেছে যে আমরা আমার কৃষক ভাইয়ের যদি শস্য উৎপাদন করতে হয় সারের প্রয়োজন আছে না? এই সার যদি আমরা বিদেশ থেকে আমদানি করি, আমাদের দেশে ডলার থাকবে? যে ডলার এই দেশে আসবে সেই ডলার এই দেশ থেকে আমদানির মাধ্যমে বিদেশে চলে যাবে। তাই উনি উদ্যোগ গ্রহণ করলেন, সারের কাঁচামাল কি জানেন? গ্যাস। তখন আমরা যখন গ্যাসে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমরা কিন্তু এই দেশে সার উৎপাদন করলে আমাদের আর আমদানি করতে হবে না। আমদানি করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। কোনো কোনো কারণে আপনারা দেখেছেন যুদ্ধ বিগ্রহ হলে সময় মতো আমদানি হয় না। আমার কৃষক ভাই সার না পেলে কৃষি উৎপাদন হবে? শহরের লোক খেতে পারবে? পারবে না। তাই নিরবিচ্ছিন্ন এবং যাতে কৃষি যাতে কখনোই কৃষক যাতে কখনোই অসুবিধার সম্মুখীন না হয়,
সেই বিষয়গুলো লক্ষ্য করে উনি বাংলাদেশে প্রথম বিসিআইসি প্রতিষ্ঠার মাধ্যমে সার কারখানা স্থাপন করেন এবং এই সার যাতে কৃষকের মাধ্যমে সুষম বন্টন হয় তাই প্রতিটা ইউনিয়ন পর্যায়ে ডিলারের সিস্টেম করেন এবং সার সরবরাহ নিশ্চিত করেন। আমরা গ্রামের লোক, আপনারা দেখেছেন যে আমরা গ্রাম এলাকায় কখনো কুশের বলি, কখনো আখ বলি। আমরা আখ উৎপাদন করি না। আখটা কি করতাম? আগে দেখেছি নর্মালি আমাদের আখ খোলা হতো, ওইখানে গরু দিয়ে আমরা মাড়াই করে রস থেকে গুড় তৈরি করতাম না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা ছিল যদি শুধু গুড় তৈরি করি, ওই গুড়টা আমার বাজারের বাইরে কি বেচতে পারতাম? আমার গুড় এই বাজারের মধ্যে ঘোরাফেরা করত, টাকা কি আসবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাথায় দুটা জিনিস কাজ করলো। একটা কি কাজ? যদি আমি এই গুড় না তৈরি করে এই আখ থেকে চিনি উৎপাদন করি, এটা সারা বাংলাদেশে আমি চিনির চাহিদা পূরণ করতে পারবো। দ্বিতীয়ত কি হবে? বিদেশ থেকে চিনি আমাকে আমদানি করতে হবে না। আমার একদিকে ডলার সাশ্রয় হবে, অন্যদিকে আমি এই সারা বাংলাদেশের মানুষের যে চিনির চাহিদা আমি সেটা পূরণ করব। সেই উদ্যোগ প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে গ্রহণ করলেন এবং চিনিকল যাতে ব্যাপক হয় সেই ব্যাপারে চিনিকল প্রতিষ্ঠান সকল ব্যবস্থা গ্রহণ করলেন। পরবর্তীতে আপনারা দেখেছেন এরশাদ সাহেব 9 বছর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন। কি নামে শেষ পর্যন্ত বিদায় নিলেন? স্বৈরাচার, তাই না? অনেক সম্ভাবনা ছিল, ওনার ছেলে ছিল না, মেয়ে ছিল না, স্বামী স্ত্রী 2 জন। ওনার কি দুর্নীতির প্রয়োজন ছিল? ওনার উপর অনেক দুর্নীতি হয়েছে ওনার আমলে। দেশের কিন্তু সেভাবে উন্নয়ন হয় নাই। বিদায় নিতে হয়েছে অত্যন্ত করুণ ভাবে, জেল খাটতে হয়েছে মৃত্যুর আগের দিন পর্যন্ত। পরবর্তীতে মানুষের সিক্ত ভালোবাসায়, সাধারণ জনগণের ভালোবাসায় 1991 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় মসনদে কে বসেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কেন বসেছিলেন? সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদৌলতে। কারণ উনি যোগ্য নেতা ছিলেন, মানুষের উপকার করেছেন, দেশকে অল্প কিছুদিনের মধ্যে উন্নয়নের চরম শিখরে নিয়ে গিয়েছিলেন। ষড়যন্ত্রের কাছে হার মেনে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। তারই ধারাবাহিকতায় তার একজন গৃহবধূ এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে সাধারণ জনগণের ভালোবাসায় উনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। ওনার আমলে যে উদ্যোগগুলো গ্রহণ করেন তার 2-1টি শোনাবো। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কৃষক যেন 2 দিকে লাভবান হয়। একটা হলো তার জন্য শ্রম ঘন্টা বাঁচে, সময় বাঁচে। দ্বিতীয়ত অধিক শ্রমিক নিলে তাকে অধিক ব্যয় করতে হবে, সেই ব্যয়টাও যেন সাশ্রয় হয়। তাহলে কৃষিতে কি হবে? যদি কৃষিতে আপনার উৎপাদন করতে ব্যয় কম হয়, ফসলের দাম কি বেশি হবে না কম হবে? উনি প্রথম চিন্তা করলেন যে আমি কৃষিতে এই জাতীয় উদ্ভাবন ঘটাবো যেন কম ব্যয়ে পণ্য উৎপাদন করে আমি সাধারণ মানুষের মুখে কম দামে পণ্য উঠিয়ে দেব। বেগম খালেদা জিয়ার আমলে চাল কয় টাকা ছিল বলতে পারবেন? মনে আছে? কত ছিল? 60 টাকা থেকে 8 টাকা ছিল মোটা চাল। চিকুন চাল কত ছিল? 11 টাকা। এখন কত করে খাচ্ছেন? 70 টাকা। কি বলেছিল? 10 টাকা কেজি খাওয়াবে। খেতে পেরেছেন? আধুনিক টেকনোলজির মাধ্যমে নতুন নতুন বীজের উদ্ভাবন করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ওই সময়ই আজকে যে
আমাদের পূর্ববর্তী সময়ে 1 বিঘা জমিতে আউশ ধান তো কয় মণ? 3 থেকে 4 মণ। আজকে ধান হয় কত? 40 থেকে 30-40 মণ ধান হয় না 1 বিঘাতে? কার অবদান? এই জাতীয় ফসলগুলোর বীজ নিয়ে আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসন আমলে। ওনার আমলে ইউরিয়া সার, নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমপি এই জাতীয় সারে উনি ভর্তুকি দিতেন। তখন সারের দাম কত ছিল আপনাদের মনে আছে? বিএনপি আমলে সারের দাম কত ছিল? 6 টাকা। আমার যতটুকু মনে পড়ে আমাদের মাটি সার যেটা বলতাম, মাটি সার 3 টাকা বা 3.5 টাকা কেজি ছিল। সঠিক? আজকে কত করে কেজি? তো 3 টাকার জিনিস, 3.5 টাকার জিনিস আজকে 50 টাকা কেজি হয়েছে। ভালো হয়েছে? তো চাল এই জন্য দাম বেড়ে হয়েছে কত? 70 টাকা। উনার আমলে কৃষক যেন উপকৃত হয় এই জন্য মাঠ পর্যায়ে এই ইউনিয়ন পরিষদে একজন ব্লক সুপারভাইজার আছে না? আপনারা চেনেন ওনাকে? ওনার সঙ্গে কথা বলবেন আপনারা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন চিন্তা করলেন যে আমরা আগামী দিনে যদি কৃষকের সকল সহযোগিতা নিশ্চিত করতে হয় তাহলে ব্লক সুপারভাইজারকে দৈনিক মজুরি থেকে সরকারি চাকরিতে রূপান্তর করতে হবে, তাহলে সে পার্মানেন্ট চাকরি পেলে কৃষকের জন্য কিছু করতে আগ্রহী হবে। তারই ধারাবাহিকতায় উনি সকল ব্লক সুপারভাইজারকে রাজস্ব খাতে বা সরকারি চাকরিতে উন্নীত করেন। এই সেবা আপনারা পাচ্ছেন? আপনারা যদি সেবা না পেয়ে থাকেন আমরা কৃষক ভাইয়েরা এই ব্লক সুপারভাইজারের সঙ্গে কথা বলবো, আমরা যোগাযোগ করবো। আপনাকে ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি না পারেন আমার কৃষক ভাইয়ের নেতৃবৃন্দ আছে, কৃষক দলের নেতৃবৃন্দ আছে, ওনাদেরকে বলবেন, ওনারা ব্লক সুপারভাইজারের সঙ্গে কথা বলবে। সমাধান না হলে আমরা ওনারে অফিস ঘেরাও করব। আপনারা না পেলে আমাদের যে কৃষক দলের নেতৃবৃন্দ আছে ওনাদেরকে বলবেন। দেশনায়ক তারেক রহমান পাঠিয়েছেন কৃষক ভাইরা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নির্বিঘ্নে আগামী দিনে কৃষি উৎপাদন করতে পারে সকল বন্দোবস্ত করা। ব্লক সুপারভাইজার যদি আপনাদের সহযোগিতা না করে, আপনাদের তথ্য আদান প্রদান না করে, আপনারা আমার নেতৃবৃন্দকে জানাবেন। আমাদের ইউনিয়ন নেতা সিরাজ ভাই আছে না? উনি সভাপতি। আপনার ইউনিয়নের সকল কৃষক ভাইদেরকে নিয়ে আপনি ব্লক সভায় কথা বলবেন। যত সার্ভিস আছে ওনাদেরকে নিশ্চিত করতে হবে। এরপর যদি না হয় আমাদেরকে বলবেন, আমরা দেখবো সে কিভাবে নিশ্চিত হবে। যাদের সঙ্গে কথা বলতে হবে তার সঙ্গে আমরা কথা বলবো, বাট ওনাকে সার্ভিস নিশ্চিত করতে হবে। আপনারা কোনো ছাড় দেবেন না, ঠিক আছে? আগামী দিনে কোনো ছাড় হবে না। কৃষক ভাইদের সার্ভিসে যদি কোনো ছাড় হয় আমরা ওই ব্লক সুপারভাইজারকে চাকরি করে বেতন নিতে দিব না, ঠিক আছে? আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা ওনার সঙ্গে কথা বলবেন এবং উনি কি কি সেবা দেবে, সেবা না দিলে আমাদের নেতার মাধ্যমে আপনারা ওনার অফিসে যাবেন, ওনার সঙ্গে কথা বলে ওনার সার্ভিস নিশ্চিত করবেন, ঠিক আছে? বেগম খালেদা জিয়া দেখলেন, আপনারা অনেক সময় দেখেছেন, এই গত স্বৈরাচারের আমলে দেখেছেন একজন কৃষক 15,000 টাকার জন্য, 15,000 টাকা ঋণের জন্য তার মাজায় দড়ি ওঠে নাই, তাকে দড়ি দিয়ে টেনে নেওয়া হয়েছে। আর ওই স্বৈরাচাররা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে খেয়েছে। দড়ি পড়েছে? মাইকের সামনে বক্তব্য দিয়েছে দুর্নীতিতে জিরো টলারেন্স, বলেছে না? সত্য? তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করলেন, আমার কৃষককে যদি আমি ঋণ মকুব করি, আমার কৃষক কি ভালো থাকবে না খারাপ থাকবে? উনার আমলে প্রথম 5,000 টাকা পর্যন্ত যত লোন ছিল উনি সম্পূর্ণরূপে মাফ করে দিয়েছেন। যে কৃষক ভাইয়ের জায়গা 25 বিঘা অথবা নিম্নে, 1 থেকে 25 বিঘা যা জায়গা, তার কোনো খাজনা দিতে হবে না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাওয়ার পরে খাজনা কি এখন দিতে হয়? ওদের অনেক টাকার দরকার। শোষণ এবং শাসন, শোষণ এবং শাসন দুইটাই তারা দরকার। তারা কাদের শোষণ করে, কাদের শাসন করে? তারা শাসন করেছে আমাদের মতো এই জাতীয় কৃষক শ্রমিককে, শোষণও করেছে তাদেরকে। আর এই শোষিত টাকা নিয়ে তারা দেশ বিদেশে জমিয়েছে, তাই না? মঙ্গা এলাকায় আমাদের চর এলাকা আছে না, চর এলাকা এবং চর এলাকায় যেন মানুষের বিভিন্ন সমস্যা হয় না, নদী ভাঙলে পরে চর জাগে, সেই চরে রাস্তা থাকে, স্যানিটেশন থাকে, কোনো ব্যবস্থা থাকে না। প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে নিয়ে ভাবেন বিদায়, চর এলাকার সকল পর্যায়ের লোককে ভাবেন বিদায় উনি প্রথম চালু করলেন যে চর এলাকায় যে সমস্ত মানুষ আছে তাদের জন্য 500 কোটি টাকার একটি ফান্ড গঠন করেন, এবং এই 500 কোটি টাকার ফান্ড চর এলাকায় যাবতীয় চর মানুষে যাতে সমস্ত বিষয়ে সাপোর্ট পায় সেই জন্য উনি এই টাকা বরাদ্দ করেন। তাহলে সাধারণ মানুষের বন্ধু কে? জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া। এরপরে আপনারা দেখেছেন বিগত 16.5 বছর একটি সরকারের শাসন। আপনারা কি ভুলে গেছেন না মনে আছে? কি দেখেছেন আপনারা? কৃষক কি কথা বলতে পেরেছে? একজন কৃষকের প্রথম শর্ত, এবং কৃষক কি অনেক ধনী? উনি কি চেয়েছেন? খেয়ে পরে বাঁচতে চান। উনি কি গাড়ি বাড়ি চান? উনি কি শান শৌকত চান? এই যে আমরা আসার পরে দেখলাম সন্ধ্যা পর্যন্ত মাঠের মধ্যে মাথা নুয়ে পড়ে আছে, কাদের জন্য? ওই যারা মন্ত্রী বসে আছে, এমপি ছিল, যারা লুটপাট করেছে তাদের জন্য এই কৃষক মাঠের মধ্যে বসেছিল সন্ধ্যা পর্যন্ত। আবার সন্ধ্যার পরে ডাকে চলে এসেছে এই মাঠে। কেন আসছে? 16.5 বছরের নির্যাতন আর না জানা অজানা যে সমস্ত ভয় ভীতি, জেল জুলুম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই আজকে এই মাঠে হাজির, তাই না? আপনারা দেখেছে সেই বিগত সময়ে যত প্রকার লুটপাট হয়েছে, কাদের টাকা লুট করেছে? এই সাধারণ কৃষকদের। আপনারা কি সার পেয়েছেন সময় মতো? পেলেও কত টাকায় পেয়েছেন? বিএনপির আমলে যখন সার ছিল, যে সার ছিল 10 টাকায়, আজকে সেই সার কিনতে হয় 110 টাকায়, পাওয়া যাচ্ছে না। বিএনপির আমলে যে সার ছিল 3.5 টাকা, আজকে কেনেন 70 টাকা কেজি। কেন হয়েছে? তাদের অনেক টাকার দরকার, তাদের লুটপাটের দরকার, তাদের অনেক টাকা পয়সার দরকার। এই টাকা যদি তাদের না হতো, বেগমপাড়া বাড়ি হতো? লন্ডনে দেখেছেন, লন্ডনে দেখেছেন একজন ভূমি প্রতিমন্ত্রী ছিল, ভূমি প্রতিমন্ত্রী, তার কতগুলো বাড়ি জানেন? 150টা বাড়ি। যারা লন্ডনে বসবাস করে তারা বসে বসে কান্দে যে আমরা লন্ডনের বাসিন্দা, এই লন্ডনে জন্মগ্রহণ করেছি, আমরা জাতিতে ব্রিটিশ, আমাদের একটা সুন্দর বাড়ি নাই, আমাদের সামর্থ্যও নাই। এরা কোন আলাউদ্দিনের চেরাগ পেয়েছে? কোথায় পেলে আলাউদ্দিনের চেরাগ? কেমন চেরাগ যে ঘষার আগেই 100-150 বাড়ি হয়ে যায়? হয়েছে না? কাদের টাকা? এই আমাদের কৃষক ভাইদের লুট করা টাকা। লুট করে কি লুটেরা কি ভালো থাকে? কিভাবে ভালো থাকে না? আজকে দেশে আছে। যদি আপনারা প্রতিবাদ করেছেন সারের জন্য, কোথায় যেতে হয়েছে? জেলে যেতে হয়েছে। কি মামলা দিয়েছে? বিস্ফোরক মামলা দিয়েছে। কৃষক কি বিস্ফোরক মামলা জানে? বোম আছে,
কৃষক জানে ফসল ফলাইতে, কৃষক জানে তোমার খাবারের ব্যবস্থা করতে, আর তোমরা জানো কৃষকের সাথে তো বেইমানি করতে। তোমরা জানো কৃষককে চড় থাপ্পড় দিতে। কেন দাও? কারণ তোমরা কৃষককে ভালোবাসো না। তারা কি ভোটের পরোয়া করে? তারা ভোট কয়টার সময় নেয়? রাতের 3টার সময় নেয় না? তারা সচিবালয়ে আগুন লাগায় কয়টার সময়? রাত 3টার সময়। কেন লাগায়? আগের দিন বলেছে সচিবালয়ের যত ফাইল আছে দুর্নীতির, অতীত সরকারের ফাইলগুলো আমাদের কাছে জমা দেওয়ার জন্য। পরের দিন মিরাকেলি কে আগুন লাগিয়েছে? কুকুরে। কুকুরে। তাহলে তারা কার সমপর্যায়ের নেতা দল ছিল? এক সময় বলা হয়তো পুলিশ লীগ, অমক লীগ, তমক লীগ, এখন কি বলা হচ্ছে? কুত্তা লীগ। তারা তাদের কুত্তাকেও তারা ব্যবহার করে। অবলা প্রাণী। সে কি জানে সে মারা যাবে? যদি আমার আপনার মতো বুঝতো সে যেত ওইখানে? তাকে দিয়েও বিস্ফোরক পাঠিয়ে আর সচিবালয় পুড়িয়ে দেয়। এটাই হলো আওয়ামী লীগ। তারা লুটপাট ছাড়া আর জেল জুলুম ছাড়া, অন্যায় ছাড়া আর কিছুই বোঝে না। এখন তারা কি বলে? এক পরিবার ছিল, শেখ পরিবার ছিল না? প্রত্যেকটা লোকরে হিসাব নেন, প্রত্যেকটা নাম ধরে বলেন। কেউ থাকে লন্ডনে, কেউ থাকে আমেরিকায়, কেউ থাকতো দুবাই, ইন্ডিয়া। একজন ছিল হলো আপনার লন্ডনে, ছোট আপা নামে পরিচিত ছিল। কতগুলো বাড়ি পেয়েছে? তার মেয়ে ওই দেশের মন্ত্রী। এখন মন্ত্রী নিয়ে টানাটানি শুরু হয়েছে। এ কি বাংলাদেশ? তারা সব জায়গাকে মনে করে বাংলাদেশ। এখন ধরা খেয়েছে। যাবা কোথায়? অনেক করেছো, অনেক অত্যাচার করেছো, তার ফল শুরু হয়ে গেছে। আর একজন আছে কুত্তা নিয়ে বসে থাকে আমেরিকাতে। আর যদি উচ্চারণ করতে বলে 1,500 কোটি টাকা। শুনেছেন না? সেই 1,500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এমন লজ্জাজনক ঘটনা আর ঘটেছে? একজন দেশের রাষ্ট্রনায়কের সন্তান, সে এই ব্যাংকের পাসওয়ার্ড ভেঙে ডাইরেক্ট ডাকাতি করে নেয়। তাদের ইতিহাস কি? ডাকাতি। 71 সালে এই দেশ দুর্ভিক্ষে কবলিত, আর ওই নেতার ছেলেরা কি করেছিল? বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছিল। মনে নেই আপনাদের? ইতিহাস তো পড়েছেন। শেখ কামাল ডাকাতি করেছে। তারই ধারাবাহিকতায় তার ভাগ্নে জয় ডাকাতি করতে বাদ দিয়েছে। রক্ত খারাপ, রক্তে প্রবাহিত হয়েছে। ডাকাতি ওদের রক্তের ধারা। যে আওয়ামী লীগ করে সে ডাকাত, যে আওয়ামী লীগ করে সে লুটেরা, যে আওয়ামী লীগ করে সে অত্যাচারী। সবাই বলে যে বিএনপি অত্যাচার করে না কেন, বিএনপি মারে না কেন? আমরা একটা কথা বলি, বিএনপি অত্যাচারের দল না। এই জন্য যতবার বিএনপি ক্ষমতা থেকে চলে গেছে, সাধারণ জনগণ ফুলের মালা দিয়ে আবার মসনদে বসিয়েছে, বসায় নাই? তারই ধারাবাহিকতায় তাদের আর প্রশংসা করা যাবে না। আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন যে কৃষি এবং কৃষক, ওনার একটাই স্বপ্ন, যার জন্য আমাদেরকে আপনাদের পর্যায়ে পাঠিয়েছেন, মাঠ পর্যায়ে পাঠিয়েছেন, আমাদের একটা মেসেজ দেওয়ার জন্য। মেসেজটা কি? আমার কৃষক, আমার শ্রমিক, আমার অবহেলিত জনগোষ্ঠী যদি স্বাবলম্বী হয়, তারা যদি স্বয়ং সম্পূর্ণ হয়, এই দেশ স্বাবলম্বী হবে, এই দেশ সম্পদে স্বয়ং সম্পূর্ণ হবে, এই দেশ সারা পৃথিবীর কাছে একটি সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। ঠিক না বেঠিক? আমরা 3 ভাই। আমি ধনী হলাম, আমার 2 ভাই যদি রিক্সা চালায় খায়, আমি কি বলতে পারবো সমৃদ্ধ পরিবার? আমি যদি ধনী হই, আমার 2 ভাই ধনী না হলেও তাকে যেন কারো কাছে হাত পাততে না হয়, তার বাচ্চা কাচ্চা যেন পড়াশোনা করতে পারে, তার বাচ্চা কাচ্চা যেন স্কুল থেকে ফেরত না আসে, তাহলেই বলবো আমি সমৃদ্ধ পরিবার। আপনারা কি বলেন? দেশনায়ক তারেক রহমান চায় আগামী দিনে আমি প্রত্যেকটা গ্রাম বাংলার প্রত্যেকটা কৃষককে
স্বাবলম্বী হবে এবং দেশের পৃষ্ঠপোষকতায়। এরই ধারাবাহিকতায় উনি বলেছেন কৃষি পণ্য, উৎপাদিত কৃষি পণ্যর ন্যায্য মূল্য যেন ন্যায্য মূল্য হয়, এই মূল্যটা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। বিগত 16.5 বছর দেখেছেন আপনারা, কৃষক কি তার উৎপাদিত পণ্য সরকারের কাছে এজেন্ট বা দালাল ছাড়া বিক্রি করতে পেরেছেন আপনারা? ওরা দেয় নাই। কেন? ওরা অত্যাচারী, ওদের টাকার প্রয়োজন ছিল। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য কোন মিডিয়া নয়, কোন সিন্ডিকেট নয়, আমার কৃষক ভাই তার উৎপাদিত পণ্য সরাসরি সরকারি গোডাউনে সরকারি ব্যক্তির কাছে বিক্রি করবে, সরকারের কাছে বিক্রি করবে ন্যায্য মূল্যে। কৃষক কি স্বাবলম্বী হবে? আপনারা ফসল ফলাতে গিয়ে এখন পেঁয়াজের মাঠে পড়ে আছেন। অনেক সময় পেঁয়াজ বোনা শেষ, লাগানো শেষ, অতি বৃষ্টি হলো, পেঁয়াজ হবে, পচে নষ্ট হয়ে যাবে না? আপনারা পেঁয়াজ বুনে চলে আসলেন, একদিনও বৃষ্টি হলো না, ভালো পেঁয়াজ হবে? পেঁয়াজের দানা ফ্যাক্টর হলো ভালো বীজ, বীজটা ভালো হইল না, পেঁয়াজ হবে? তাহলে যদি পেঁয়াজ আপনি চাষাবাদ করলেন, সার দিলেন, সমস্ত পয়সা ব্যয় করলেন, পেঁয়াজ উৎপাদিত হইল না, কৃষক কি দেউলিয়া হবে? ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আগামী দিনে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, কৃষক যেন দেউলিয়া না হয়, তার জন্য নামমাত্র মূল্যে বীমা চালু হবে। কিসের বীমা? আপনাকে একটা কাগজ দেওয়া হবে, ইন্স্যুরেন্স কোম্পানি, এই ইন্স্যুরেন্স কোম্পানি হয় বিনামূল্যে না নামমাত্র মূল্যে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় আপনার যে পণ্য চাষ করলেন তার দায়িত্ব নেবে বীমা কোম্পানি। যদি কোনো কারণে অতিবৃষ্টি বা অতি রৌদ্রের কারণে অথবা বীজের সমস্যার কারণে আপনার উৎপাদন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই বীমা কোম্পানি আপনার বাজার মূল্যে আপনাকে ক্ষতিপূরণ প্রদান করিবে। উদ্যোগ ঠিক আছে? এই হলো আগামী দিনের রাষ্ট্রনায়কের স্বপ্ন। একজন রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে নিয়ে ভেবেছেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানও সেই একই চিন্তা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে আমাদের লাগে খাল খনন হয়েছিল। একমাত্র নেতা যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও গ্রামে এসেছেন, কুদাল হাতে নিয়েছেন, খাল খনন করেছেন, একজন সাধারণ কৃষক সাধারণ মজুরির সঙ্গে কি খাবার আছে সেই খাবার ভাগ করে খাননি? খেয়েছে? এটাই হলো নেতা। আমি যে বললাম না আমাদের চেয়ারম্যান চলে গেছে জনগণের কাতারে, এটাই নেতা। একেই বলে জনতার জনগণের নেতা, তাই না? এটা হলো শহীদ প্রেসিডেন্টের আদর্শ, দেশ নায়ক তারেক রহমানের আদর্শ, যে জনগণের কাতারে বসতে হবে, জনগণকে বলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন। আগামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে খালগুলো খনন করা হয়েছিল, পরবর্তী কি খাল আর বেড়েছে? ওই খালগুলো আজকে বন্ধ হয়ে রয়েছে। যদি দেশ নায়ক তারেক রহমান ক্ষমতায় আসেন, আসবে কিসের মাধ্যমে? ভোট চুরি করে? না। রাতে ভোট নেবে? আগের দিন ভোট হবে না। আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে ভোট নিয়ে উনি যখন রাষ্ট্র ক্ষমতা আসবেন, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত খাল খনন করা হয়েছিল এই খালগুলো পরিপূর্ণরূপে সংস্কার করা হবে। এরপরে সারা বাংলাদেশে প্রতিটা এলাকায় পর্যায়ক্রমে এই খাল খননের বিস্তার ঘটানো হবে। এতে লাভ কি হবে? লাভ হলো আপনি মাটির থেকে নিচে থেকে যে পানি উত্তোলন করেন সেই পানি কিন্তু দিন দিন মাটির নিচে নেমে যাচ্ছে। পানি যদি সংকট হয় এই পৃথিবীর পরিবেশে কিন্তু আপনার ভারসাম্য থাকবে না, বন্যা হবে, ঝড় হবে, বিভিন্ন প্রতিকূল পরিবেশ আসবে।
আর যদি খাল খননের মাধ্যমে পানি নেওয়া হয় আপনার খরচ কম হবে এবং নিরবিচ্ছিন্ন ভাবে ফসলে আপনি পানি দিতে পারবেন। পারবেন কি পারবেন না? এই খাল খননের মাধ্যমে খালে যে পানি থাকবে সেখানে কি মাছ হবে? ওই মাছ ওই এলাকায় কি আর মাছের সমস্যা হবে? হবে না। ওনার আর একটা সিদ্ধান্ত, ওই দুই খালের পারে সবজি এবং ফলমূল হবে। এই ফলমূল দ্বারা সারা বাংলাদেশের মানুষের, ওই এলাকার মানুষের আর ফল খেতে কোনো সমস্যা হবে? এটাই হলো আগামী দিনের রাষ্ট্রনায়কের স্বপ্ন। উনি কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলবেন। আপনারা যে কৃষি উৎপাদন করেন, এই কৃষিকে ধান থেকে চাল হয়, এরপরে আর কোনো চিন্তা আছে? দেশ নায়ক তারেক রহমানের আগামী দিনের চিন্তা যে আপনার খাল যে পণ্যগুলো উৎপাদিত হবে তাকে বিভিন্ন পর্যায়ে রূপান্তর করা হবে। এই রূপান্তর করে যেমন চাল থেকে মুড়ি, মুড়ি থেকে মোয়া বা এইভাবে পর্যায়ক্রমে করলে এই পণ্যগুলো দেশের মধ্যে অনেক দামে বিক্রি হইতে পারে, এরপরে এটা বিদেশেও রপ্তানি হইতে পারে। অসংখ্য উন্নয়নমূলক উদ্যোগ উনি হাতে নিয়েছেন। মা বোনদের জন্য উনি ব্যবস্থা করবেন আগামী দিনে নামমাত্র সুদে অথবা কম সুদে উনি মা বোনদের যাতে আঙিনায় তারা ফসল উৎপাদন করতে পারে ওর জন্য উনি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করবেন। এবং মা বোনেরা যেন 5টা ছাগল, 2টা গরু, 10টা মুরগি পুষে সেজন্য স্বাবলম্বী হইতে পারে সেই ব্যবস্থা করবেন। উদ্যোগগুলো কি ঠিক আছে? আপনারা আগামী দিনে কি দেশনায়ক তারেক রহমান এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে? আপনারা রাজি আছেন? পারবো আমরা? ভোটের মাধ্যমে আমরা দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতা আনবো এবং এই দেশকে আবার সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলব। এটাই আমাদের আগামী দিনের অঙ্গীকার। আজকে এই ইউনিয়নের এই উপস্থিতির মাধ্যমে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই মেসেজ পৌঁছাবো যে আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দেবেন। যে প্রার্থী আসুক, ধানের শীষের প্রার্থী উনি বেগম খালেদা জিয়া, উনি দেশনায়ক তারেক রহমান, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী দিনে ধানের শীষে আমরা ভোট দিব এবং দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করব। তাহলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা উপহার পাবো। সত্যি না বেঠিক? তাই আপনারা অনেক কষ্ট করে এই সাদুল্লাপান ইউনিয়নে আজকে কুয়াশার মধ্যে সারাদিন শ্রমের পরেও এখানে সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইদের। এবং আগামী দিনে আমরা যাতে আরো এই মেসেজগুলো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে পারি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের যার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করবেন, আমার নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে পর্যায়ক্রমে উত্তর দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহযোগিতার সাথে ভাইরা, আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র নির্বাহী কমিটির বিপ্লবী সহসভাপতির বক্তব্য শুনলেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিয় কৃষক ভাইদের প্রতি আহ্বান, আপনাদের যদি কোনো সুচিন্তিত কোনো পরামর্শ মতামত থাকে সেটা আপনারা আপনাদের সাধারণ কৃষক ভাইদের কাদের থেকে প্রশ্ন করেন, আমাদের প্রিয় নেতা সেই প্রশ্ন উত্তর দেবেন। ধন্যবাদ সবাইকে। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম 8 নং ওয়ার্ড থেকে বলছি। আমার হ্যালো, আপনি রাজনীতির কোনো পরিচয় দিবেন না, আমরা শুধু সাধারণ কৃষকদের মন্তব্য শুনবো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম 8 নং ওয়ার্ড থেকে বলছি। আমাদের 8 নং ওয়ার্ডে বর্তমানে আমাদের জনগণের একটা দাবি, সেটা হচ্ছে আমলীগের লোকদেরকে বিএনপির কিছু লোক আমাদের এলাকায় প্রশ্রয় দিল,
কৃষক দলের কিছু লোক আছে, আমি দলের দৃষ্টি আকর্ষণ করছি, এই বাটপার গুলোকে কেন বহিষ্কার করা হচ্ছে না? এদের জন্য বিএনপির হাজার হাজার ভোট আছে, ভোটের মান সম্মান নষ্ট করতেছে এরা। দলের সবাই ভালো লোক, কিন্তু আমরা আমলিগের দুর্গে বসবাস করি 8 নং ওয়ার্ড। এই ওয়ার্ডে আমলিগের লোকের কাছ থেকে ঘুষ খায়া গরুর গোস্তের মতো শ্বাস পাইছে কিছু বাটপার লোক। এই বাটপার গুলোকে পাকিস্তান পাঠাতে উচিত।